তো দেখেন আমরা যখন বলতেছি একটা টানা তার, তখন এই তারটার এই তারটার ভর অতি দুঃখিত, এই তারের সর্বত্র টান টি কাজ করতেছে, অর্থাৎ কোন একটা বিন্দুতে এদিক বরাবর টান টি কাজ করে, এদিক বরাবর টান টি কাজ করে, টান বল টি কাজ করে। এখন আমি কি করলাম, এই তারের মধ্য দিয়ে একটা আলোড়ন তৈরি করলাম। তা আলোড়ন তৈরি করার পর কি হবে, একটা একটা পালস তৈরি হবে, রাইট? এবং এই পালসটা বেগ কতটুকু, ধরি এই পালসের বেগ হচ্ছে ভেলোসিটি ভি, এই পালসের বেগ হচ্ছে ভি। তাহলে এই পালসের বা এই আলোড়নের বেগ যদি ভি হয় আর এই তারের প্রত্যেক বিন্দুতে টান বল যদি হয় টি, তাহলে এই বেগ এবং এই টান বলের মধ্যে কোনো সম্পর্ক পাওয়া যায় কিনা। দেখা যায় এই সম্পর্কটা হচ্ছে, মানে এক্সপেরিমেন্টালি ফাউন্ড যে এই সম্পর্কটা হচ্ছে এরকম, ভি ইজ প্রপোর্শনাল টু রুট ওভার টি। এবং একই সাথে সাথে এটাও দেখা যায় যে ভি ইজ প্রপোর্শনাল টু, দুঃখিত, ভি এই তারের রৈখিক ঘনত্বের সাথে সম্পর্কিত। অর্থাৎ এই তারের রৈখিক ঘনত্ব যত বৃদ্ধি পায় বেগ তত হ্রাস পায়, এবং সম্পর্কটা মোটামুটি এরকম একটা সম্পর্ক আর কি। যেমনটা বলছিলাম যে আমাদের এই ভেলোসিটি দেখা যায় যে এই তারের মধ্য দিয়ে যে টান বল, এই টান বলের বর্গমূলের সমানুপাতিক, এবং তারের যে রৈখিক ঘনত্ব বা প্রতি একক দৈর্ঘ্যে ভর, ওই প্রতি একক দৈর্ঘ্যে ভরের ব্যস্তানুপাতিক বা বর্গমূলের ব্যস্তানুপাতিক। তো এই যে সম্পর্কটা, এই সম্পর্কটা আমরা কিভাবে পাইতে পারি? এই সম্পর্কটা পাওয়ার জন্য আমরা দুইভাবে এই সম্পর্কটা পাওয়ার চেষ্টা করব। এক হচ্ছে আমরা তরঙ্গের সমীকরণ বের করার চেষ্টা করব, টানা তারের তরঙ্গের সমীকরণ বের করার চেষ্টা করব, এবং দুই, আমরা ওই তরঙ্গের সমীকরণ বের করার সময় আমরা দেখব যে আমাদের বেগের মান হচ্ছে রুট ওভার টি বাই মিউ। তো এটা একটা অ্যাপ্রোচ যেখানে হচ্ছে আমরা তরঙ্গের সমীকরণ প্রতিপাদন করব, এবং তরঙ্গের সমীকরণ প্রতিপাদনের সময় এই ব্যাপারটা এমনি এমনি চলে আসবে। এবং দ্বিতীয়ত হচ্ছে আমরা একটা পালস নিয়ে, অর্থাৎ আমাদের এই তারের এই আলোড়নটার একটা নির্দিষ্ট পোর্শন, একটা ক্ষুদ্র অংশের গতি বিশ্লেষণ করার চেষ্টা করব। এবং যখন এই ক্ষুদ্র অংশের গতি বিশ্লেষণ করার চেষ্টা করব, এই গতি বিশ্লেষণ করার সময় আমরা নিউটনিয়ান বলবিদ্যার কিছু সূত্র কাজে লাগাবো, কেন্দ্রমুখী বলের কিছু সূত্র কাজে লাগাবো, এবং ওইখান থেকে আমাদের এই বেগটা চলে আসবে। তো আমাদের এই দুইটা অ্যানালাইসিস করার পদ্ধতি আছে। ওকে, আচ্ছা, তো এই অ্যানালাইসিসটা করার জন্য আমি ডেসমোজে একটা গ্রাফ প্রস্তুত করেছি। তো এই গ্রাফটাতে দেখতে পাচ্ছেন যেটা হলো, এই গ্রাফে যেটা হচ্ছে সেটা হলো যে কি, এই গ্রাফে একটা পালস আপনারা দেখতে পাচ্ছেন, এই পালসটা সামনের দিকে মুভ করার কথা, এবং আপনারা দেখবেন এই সামনের দিকে মুভ করছে। হ্যাঁ, মানে আমরা এরকম একটা আইডিয়াল স্ট্রিং নিয়ে আসলে আলাপ করতেছি, এমন একটা আদর্শ সুতো, যে আদর্শ সুতোর একক দৈর্ঘ্যে ভরও আছে, আবার এই আদর্শ সুতোর প্রত্যেক বিন্দুতে আমাদের টান বলটা মোটামুটি সমান, অর্থাৎ এর খুব বেশি পার্থক্য নাই। আমরা এরকম একটা আদর্শ সুতো নিয়ে কাজ করছি, এবং এই আদর্শ সুতো কিন্তু আসলে মানে এই পুরো সুতোটা কিন্তু ত্বরণ হচ্ছে না আর কি, মানে এটা পুরো সুতোটা এদিক দিয়ে চলে যাচ্ছে, ব্যাপারটা কিন্তু তা না। হ্যাঁ, সুতোর মধ্যে দিয়ে একটা আলোড়ন বরং সামনের দিকে আগাচ্ছে। তো দুইটা কেস একটু আলাদা আর কি। তাহলে এই যে আলোড়নটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে, মানে আলোড়ন কত বেগে এগিয়ে যাবে সেই বেগের আলোচনাটা কিন্তু আমরা করেছি। আমরা দেখিয়েছিলাম যে আমাদের এক্স মাইনাস ভিটিতে এই যে এখানে 0.5, এই 0.5 হচ্ছে আমার তরঙ্গের বেগ। আপনারা দেখতে পাচ্ছেন বোর্ডে 0.5 লেখাটা? আচ্ছা, যদি না দেখতে পান সমস্যা নাই, মানে আমাদের তরঙ্গের বেগটা হচ্ছে এখানে 0.5 আর কি। ওকে, এটা অনেক দূর চলে গেছিল, ফাইন। আচ্ছা, তো এটা একটা পয়েন্ট অফ ভিউ। এই পয়েন্ট অফ ভিউতে আমি যে রেফারেন্স ফ্রেমে আছি, সেই রেফারেন্স ফ্রেমটা হচ্ছে ভূমি রেফারেন্স ফ্রেম। ভূমিতে এই তরঙ্গটাকে আমরা সামনে চলে যাইতে দেখতেছি, তো এটা একটা রেফারেন্স ফ্রেম। আরেকটা রেফারেন্স ফ্রেম এমন হতে পারে, আরেকটা প্রসঙ্গ কাঠামো এমন হতে পারে যে প্রসঙ্গ কাঠামোতে আমরা আলোড়নের সাথে সমবেগে গতিশীল আছি। আরেকটা প্রসঙ্গ কাঠামো এমন হতে পারে যেখানে আমরা আলোড়নের সাথে সমবেগে গতিশীল আছি। তাহলে যদি ব্যাপারটা এমন হয় যে আমরা আলোড়নের সাথে সমবেগে গতিশীল আছি, তখন আমরা কি দেখব? তখন আমরা দেখব যে কি পালসটা মুভ করছে না, মানে আলোড়নটা আমাদের সাপেক্ষে স্থির থাকবে, কিন্তু দড়ির কোণাগুলো এদিকে মুভ করে যাচ্ছে।
দড়ির কোণাগুলোকে আমি এদিকে মুভ করে এদিকে পিছনের দিকে আসতে দেখবো। তো ওই প্রসঙ্গ কাঠামোতে আমরা দড়ির কয়েকটা কোণাকে যদি অবজার্ভ করতে পারি তাহলে ঘটনাটা কেমন হয় সেটা আমরা একটু দেখতে চাই আর কি। আমরা যেহেতু এখন আলোড়নের সাথে সাথে মুভ করতেছি, তাহলে আমাদের কাছে কি মনে হবে, সুতোর কোণাগুলো যখন যেন আমার দিকে সামনে আসতেছে। ব্যাপারটা কি তাই হওয়ার কথা না? মানে যেহেতু আমরা আলোড়নের সাথে সাথে মুভ করতেছি, আলোড়নটা ভূমির সাপেক্ষে আলোড়নটা এদিক বরাবর মুভ করতেছে, আর আমি এমন একটা প্রসঙ্গ কাঠামোতে আছি যেই প্রসঙ্গ কাঠামোতে আলোড়নটাকে স্থির দেখাচ্ছে, বরং সুতোর কোণাগুলো এদিক বরাবর চলে আসার চেষ্টা করতেছে। তাহলে সুতোর কোণাগুলোর যে বেগ, এই সুতোর কোণাগুলোর বেগ হবে এদিক বরাবর। ঠিক আছে, তাহলে আমরা এই কোণাটাকে একটু দেখবো আর কি। দেখেন এই কোণাগুলো কোন দিকে মুভ করছে। আবার দেখেন এটা কোন প্রসঙ্গ কাঠামো, এটা এমন একটা প্রসঙ্গ কাঠামো যেখানে এই আলোড়নটা স্থির, অর্থাৎ আমি আলোড়নের সাথে সাথে সমবেগে গতিশীল, এই কারণে আলোড়নটাকে বা এই ডিস্টারবেন্সটাকে আমি ফিক্সড একটা আকৃতিতে দেখতেছি, বরং সুতোর কোণাগুলো এই দিক বরাবর মুভ করে সামনের দিকে চলে আসছে। তাহলে আমরা এই সুতোর বা তারের যে কোণাগুলো, এই তারের কোণাগুলোকে আমি এদিক বরাবর মুভমেন্ট হইতে দেখতেছি। আমার এই ব্যাপারটা ক্লিয়ার কিনা আমরা আবারও দেখব। এই যে কোণাগুলো আসতেছে, উপরের দিকে উঠতেছে, উঠে আবার এদিকে চলে যাচ্ছে। তাহলে আমাদের যে টার্গেটটা হবে, বা আমাদের অ্যানালাইসিস করার জন্য আমাদের টার্গেটটা হবে এই, যে আমরা যখন এই কোণাগুলো যখন ঠিক এই উপরে থাকবে, আমাদের কোণাগুলো যখন এই বৃত্তের উপরে থাকে আর কি, হ্যাঁ, আমাদের এই কোণাগুলো যখন এই বৃত্তের উপরটাতে থাকে এবং বৃত্তের উপরে ঠিক এই অংশটা দিয়ে পিছনের দিকে যায়, মানে তরঙ্গটা তো যাবে এদিক বরাবর, মানে দুঃখিত, তরঙ্গ সামনের দিকে এগিয়ে যাচ্ছে, কিন্তু যেহেতু আমি তরঙ্গের সাথে সাথে এগিয়ে যাচ্ছি, এই কারণে মনে হবে যে কোণাগুলো যেন এদিক বরাবর গতিশীল। যেমনটা আমরা এই সিমুলেশনটাতে দেখলাম যে তরঙ্গের কোণাগুলো এদিক বরাবর গতিশীল হবে। তরঙ্গের কোণাগুলো যদি এদিক বরাবর গতিশীল হয় আর যখন এই বৃত্তের উপরে থাকে, তখন আমরা একটা আর্গুমেন্ট টানতে পারি এটা, যে এই বৃত্তের উপরস্থ এই বিন্দুগুলো যেহেতু একটা বৃত্তাকার পথ অতিক্রম করতেছে, তাহলে ওই মুহূর্তে এই কোণাগুলোর উপর যে বল, সেই বলটা এর বৃত্তচাপের উপর দিয়ে যেহেতু সে অতিক্রম করতেছে, তাহলে তার উপর একটা কেন্দ্রমুখী বল কাজ করতেছে। তাহলে তার উপর যে লব্ধি বলটা কাজ করে, ওই লব্ধি বল সমান সমান আমরা আর্গুমেন্ট দিতে পারি যে এই কোণাগুলোর উপর ক্রিয়াশীল কেন্দ্রমুখী বলের সমান। তাহলে বলের সাথে, অর্থাৎ এই বস্তুকণাগুলোর উপর যে বল কাজ করে বা সুতোর টান কাজ করে, ওই সুতোর টানের সাথে আমরা কেন্দ্রমুখী বলের একটা সম্পর্ক করতে পারি, এবং সেই সম্পর্ক থেকেই আমরা প্রমাণ করতে পারবো যে V = √T/μ। আচ্ছা, ঠিক আছে, আমরা তো আমাদের সিমুলেশন দেখার যে পারপাস সেটা শেষ হলো আর কি। ওকে, আচ্ছা, ভালো। তো যেমনটা বলছিলাম, আমাদের কোণাগুলো তখন এই অংশটাতে থাকবে। আমরা ধরো যে কি এতটুকু পোর্শন নিয়ে কাজ করি, এবং এতটুকু পোর্শনের যে দৈর্ঘ্য, সেই এতটুকু পোর্শনের দৈর্ঘ্যটাকে আমরা বিবেচনা করি ডেল্টা এল, এবং এই ডেল্টা এল দৈর্ঘ্যটা আমার বৃত্তের যে কেন্দ্রে, যেহেতু একটা বৃত্তাকার পথ দিয়ে যাচ্ছে, তাহলে বৃত্তের কেন্দ্রে সে কোণ তৈরি করে ডেল থিটা। বৃত্তের কেন্দ্রে কোণ তৈরি করে ডেল থিটা। আচ্ছা, এখন সুতোর যে টান, এই সুতোর টানটা কোন দিক বরাবর কাজ করবে? এদিক বরাবর কাজ করবে। এখন সুতো যখন বেঁকে যায়, মানে সুতোর এই যে সুতোর মধ্যে যে আলোড়নটা তৈরি হলো, তার কারণে কি হলো, সুতোর আকৃতিতে পরিবর্তন হলো, এই কারণে সুতোর দৈর্ঘ্যের মধ্যে একটা পরিবর্তন হলো। সুতোর যে দৈর্ঘ্যের মধ্যে যে পরিবর্তনটা হইলো, ওই পরিবর্তনের কারণে টান বলের মধ্যেও ক্ষুদ্র পরিবর্তন হওয়ার কথা, কিন্তু আমরা বিবেচনা করব এই পরিবর্তনটা এতই ক্ষুদ্র, আমরা এই পরিবর্তনটাকে নগণ্য বিবেচনা করব। অর্থাৎ এই যে আলোড়নটা শেপ যে আপনি দেখতেছেন, এই আলোড়নটার শেপটা অনেক ক্ষুদ্র হবে, এই আলোড়নটার শেপ অনেক ক্ষুদ্র হবে, এই আকৃতিটা অনেক ছোট হবে। তাতে করে আমরা এই টি কে দুই জায়গায় যে টি এর মান, এই টি এর মানটাকে সমান বিবেচনা করতে পারবো। আমরা ওইরকম একটা জায়গায় দাঁড়ায় আছি। আচ্ছা, এবং এই সুতোর টান এইখানে তৈরি করে θ/2 অ্যাঙ্গেল। আপনারা জানেন যে এই যে স্পর্শক টি, এই যে দিক বরাবর সুতোর টান টি কাজ করে, যেদিক বরাবর সুতোর টান টি কাজ করে স্পর্শক বরাবর, এই স্পর্শকটা এই ব্যাসার্ধের সাথে লম্ব, রাইট? আচ্ছা,
স্পর্শক যদি ব্যাসার্ধের সাথে লম্ব হয় তাহলে আপনারা অ্যানালাইসিস করতে পারবেন চাইলে যে এই থিটা অ্যাঙ্গেলের সাথে এই আলফা অ্যাঙ্গেলের যে সম্পর্ক সেই সম্পর্কটা হচ্ছে এরকম, আলফা ইজ ইকুয়াল টু থিটা বাই 2। এখন এটা আপনারা নিজে থেকে চেষ্টা করে দেখতে পারেন, বাট এখানে দেখা যায় যে এই আলফা অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা বাই 2। তাহলে আমার এই এতটুকু অংশের উপর উলম্ব বরাবর যে বলটা কাজ করে সেই উলম্ব বরাবর বলটা হচ্ছে থিটা হওয়ার কথা মনে হয়, একেবারে আলফা ইকুয়ালস টু থিটা হওয়ার কথা মেবি। না, আলফা ইকুয়ালস টু থিটা হওয়ার কথা না। আমরা এই থিটা যেটা বলছি এই থিটাটা হচ্ছে এই বৃত্তচাপটা কেন্দ্রে যে কোণটা তৈরি করে সেটা, আর এই আলফাটা মানে হয়তোবা শেপ দেখে আপনার কাছে মনে হচ্ছে আলফা ইজ ইকুয়ালস টু থিটা, বাট আপনি যদি একটু ক্যালকুলেশন করেন প্রপারলি দেখবেন যে এই আলফা হচ্ছে থিটা বাই 2। আমার একটা বৃত্ত আঁকা দরকার। এই থিটাটা মানে প্রথমের যে রেখাটা মানে একটা মানে বৃত্তচাপে দুইটা রেখা না, একটা রেখার সাথে স্পর্শক তো লম্ব, আর ওইটা তুই মানে ওই রেখাটা থিটা ডিগ্রি রোটেট হয়েছে, তাহলে ওইটার যে স্পর্শক ওইটাও থিটা ডিগ্রি রোটেট হবে না? দেখি আমরা একটা চিত্র আঁকলে এই জিনিসটা আরো ক্লিয়ার হবে। ওকে ফাইন, তাহলে যদি বুঝতে পারেন তাহলে তো বেশ ভালো, আর না হলে নাকি এই পুরো অ্যানালাইসিসটা করবো আমি বুঝতে পারছি না। তাহলে এই বৃত্তচাপ যে অ্যাঙ্গেলটা কোণটা তৈরি করে সেই কোণটা হচ্ছে টোটালটা কোণ হচ্ছে কি থিটা। তাহলে এই কোণটা কতটুকু হবে? এটার অর্ধেক হবে, মানে আমি যেহেতু ভাগ করছি ঠিক মতো করে, এটা হবে থিটা বাই 2। হ্যাঁ, থিটা বাই 2। এখন আপনি এই যে এই রেখাটার একটা সমান্তরাল রেখা এখানে আঁকেন, তাহলে এই দুটো রেখা কিন্তু পরস্পর সমান্তরাল আর কি। তাহলে এই রেখাটা এই যে এই উপরের সাদা রেখাটা এই রেখার সাথে 90 ডিগ্রি কোণ তৈরি করে আছে। তাহলে এই যে এই রেখাটা এখানের সাথে কত ডিগ্রি কোণ তৈরি করবে? আপনি দেখবেন এই কোণটা হওয়া উচিত এই কোণের সমান। এইখানে যে কোণটা হবে আর কি, এখানে এই কোণটা হবে এই কোণের সমান। এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি মাইনাস থিটা বাই 2। যেহেতু এই কোণটা 90 ডিগ্রি মাইনাস থিটা বাই 2, তাহলে এই কোণটা আপনার হয় থিটা বাই 2। তো ওইভাবে আপনি চাইলে ওই জিওমেট্রিটা একটু করে দেখতে পারেন যে আলফা ইজ ইকুয়ালস টু থিটা বাই 2 হবে। ওকে, আচ্ছা আমরা আবারও একটু ড্র করি, সমস্যা নেই। ওকে ফাইন, এখন দেখেন এই যে এই রেখাটা যেহেতু এক্স অক্ষের সাথে থিটা বাই 2 কোণ তৈরি করতেছে, তাহলে এটা উলম্ব বরাবর তার উপাংশটা কতটুকু হবে, মানে এই ডিরেকশন বরাবর তার উপাংশটা কতটুকু হবে আপনি মেজার করবেন। এই যে এখানে যদি টান বলটা হয় টি, তাহলে এর উপাংশটা হবে টি সাইন থিটা বাই 2, রাইট? টি সাইন থিটা বাই 2, তাই না? আচ্ছা, একইভাবে এই অংশটাও তো এদিক দিয়ে টান দিচ্ছে, এই অংশটা তো এদিক বরাবর টান প্রয়োগ করতেছে, রাইট? আচ্ছা ওকে ফাইন, এই অঙ্কটা হচ্ছে থিটা বাই 2। ওকে, তাহলে এই সুতোর টানটা ওই দিক বরাবর কাজ করতেছে টি, এবং এটাও উলম্ব বরাবর উলম্ব বরাবর কতটুকু বল দিচ্ছে? টি সাইন থিটা বাই 2। তাহলে মোট কতটুকু বল কাজ করে লম্ব বরাবর, এই অক্ষ বরাবর কতটুকু বল কাজ করে? লব্ধি বল কাজ করে এফ ওয়াই নেট হচ্ছে 2t সাইন থিটা বাই 2, 2t সাইন থিটা বাই
2, ঠিক আছে। এখন আমাদের আরেকটা অ্যাপ্রক্সিমেশন নিতে হবে। আমরা বলেছিলাম যে আমাদের এই যে শেপটা, এই শেপটা অনেক ছোট হবে, অর্থাৎ আমি যতটা বড় করে আঁকতেছি এটা আকার সুবিধার্থে, কিন্তু শেপটা হয়তো এরকম। এর থেকেও মানে এই যে এই আলোড়নটা খুব বেশি পরিবর্তন ঘটাবে না। যদি খুব বেশি পরিবর্তন না ঘটায় তাহলে আমরা বলতে পারি এই থিটা/2 যে অ্যাঙ্গেলটা, এই থিটা/2 অ্যাঙ্গেলটা খুবই ছোট। আমরা সেই যুক্তি থেকে sin θ/2 থেকে লিখব θ/2, মানে আমরা একটা অ্যাপ্রক্সিমেশন করব 2t θ/2, তাহলে আমরা লিখতে পারি t থিটা। তাহলে কি লেখা যায়? t থিটা লেখা যায়। ওকে, তাহলে আমরা পাইলাম হিসাব থেকে যে fy নেট হচ্ছে 2t θ/2 or t থিটা। কিন্তু মনে আছে কিনা, যেহেতু এই থিটাটা কিন্তু একটা মানে এটা হচ্ছে বৃত্তচাপের কেন্দ্রে উৎপন্ন কোণ, তাহলে বৃত্তচাপ কেন্দ্রে যে কোণ তৈরি করে থিটা, এই কোণের সাথে বৃত্তের ব্যাসার্ধের একটা সম্পর্ক আছে। আমরা বলতে পারি যে এখানের মধ্যে এই থিটা হচ্ছে রাইট s/r, অর্থাৎ বৃত্তচাপের দৈর্ঘ্য ডিভাইডেড বাই বৃত্তের ব্যাসার্ধ r। বলা যায় কিনা? বৃত্তচাপের দৈর্ঘ্য, এই যে এটা বৃত্তচাপের দৈর্ঘ্য, এটা হচ্ছে আমার s ডিভাইডেড বাই r। লেখা তো যায়, রাইট? লেখা যায়। আচ্ছা, তাহলে আমরা এখানে t থিটার পরিবর্তে লিখব ts/r। আচ্ছা, আমরা বলছিলাম যে আমাদের এই যে বলটা কাজ করবে, এই বলটা এই ক্ষেত্রে এই কোণা এই ক্ষুদ্র অংশের যে কোণাগুলো, এই কোণাগুলো বৃত্তাকার পথে গতিশীল। তাহলে এই উলম্ব অক্ষ বরাবর তার উপর যে লব্ধি বল কাজ করবে, লব্ধি বলটা তার উপর কেন্দ্রমুখী বল দিবে। অর্থাৎ এই অবস্থানে বৃত্তকোণা মানে এই অবস্থানে তরঙ্গের উপরিস্থিত কোণাগুলোর যে গতি, সেই গতিটা হচ্ছে v। অর্থাৎ তরঙ্গ যে বেগে গতিশীল ছিল সামনের দিকে, আমরা তরঙ্গের উপরিস্থিত কোণাগুলোকে এই অবস্থানে এসে এদিক বরাবর v বেগে গতিশীল হইতে দেখব। মানে ব্যাপারটা একটু জটিল লাগতে পারে, বাট এভাবে চিন্তা করেন যে তরঙ্গ সামনের দিকে এগিয়ে যাচ্ছে, আমরা তো তখন তরঙ্গের কণাগুলোর মোশন শুধু উপরে নিচে হইতে দেখব। কিন্তু যেই মুহূর্তে আমি তরঙ্গের সাথে সাথে গতিশীল হওয়া শুরু করছি, তখন সুতোর কণাগুলো কিন্তু এদিক বরাবর একটা মুভমেন্ট দেখাবে। এবং যখন ঠিক সেই এই যে বৃত্ত এই জায়গা বরাবর আসবে, এই অংশ বরাবর আসবে, যেখানে সে মোটামুটি হরাইজন্টাল একটা শেপ নিবে, তখন তার যে বেগ v আর তরঙ্গের যে বেগ v সেটা সমান হবে। যদি তাই হয় তাহলে তরঙ্গের উপস্থিত এই অংশের যে কোণাগুলো, এই কোণাগুলোর যে বেগ, সেই বেগটা হচ্ছে v, আর কেন্দ্রমুখী বলটা হচ্ছে v²/r। তাহলে v²/r সমান সমান হচ্ছে ts/r। ওকে, তাহলে আমরা লিখতে পারি v² হচ্ছে ts, যেখানে s হচ্ছে আচ্ছা আমরা তো বল বলছি, রাইট? তাহলে ওই অংশের যেহেতু বল, তাহলে আমরা এখানে একটা টার্ম উল্লেখ করতে ভুলে গেছি, যেটা হচ্ছে m। হ্যাঁ, অর্থাৎ অতটুকু অংশের যে ভর, এতটুকু অংশের যে ভর, সেই ভর হচ্ছে m। এতটুকু অংশের ভর হচ্ছে m। যদি ভর m হয় তাহলে আমরা লিখতে হবে ts/m। তাহলে আমরা পেয়ে গেলাম। এখন এই যে s/m, s হচ্ছে বৃত্তচাপের দৈর্ঘ্য। বৃত্তচাপের দৈর্ঘ্য এবং m হচ্ছে অতটুকু অংশের ভর, তাহলে এটা আসলে কি ইন্ডিকেট করে? এটা কি আমার রৈখিক ঘনত্ব ইন্ডিকেট করে না? ভর বাই দৈর্ঘ্য এখানে এলিমেন্টের তরঙ্গের এরকম একটা শেপ নিয়ে আমরা কথা বলি, তখন এই শেপের এতটুকু অংশের জন্য ওয়েট কাজ করে নিচের দিক বরাবর, কিন্তু কেন্দ্রমুখী বলটা মানে ওই যে 2t sin θ এটা কাজ করবে উপরের দিক বরাবর। আবার এই ক্ষেত্রে ওয়েট কাজ করবে নিচের দিক বরাবর, 2t sin θও কাজ করবে নিচের দিক বরাবর।
তাহলে আমার প্রত্যেকটা পার্টের জন্য আলাদা আলাদা করে অ্যানালাইসিস করা লাগবে। তা আমরা এখানে ওয়েট হিসাব করতেছি না, এটা একটা মাত্র কারণ হচ্ছে যে আমার হিসাবের সুবিধার্থে। আপনারা চাইলে ওই হিসাবটা আনতে পারি, বাট আমাদের প্রেজেন্ট পারপাস সেটা সার্ভ করে না। আমরা বেগ সহজে বের করতে চাই, সেই পারপাসটা সেটা সার্ভ করে না। তাহলে বি এর সাথে টি এর সম্পর্ক, মিউ এর সম্পর্ক। আচ্ছা, বাট এটা দেখা যায়, আমরা এই অ্যানালাইসিসটা আজকের ক্লাসে উপস্থাপন করলাম সেই প্রশ্ন উত্তরটা দেওয়ার জন্য কিছুটা। সেটা হচ্ছে দেখেন, যেমনটা সুতোর টানের ক্ষেত্রে এখানে এই টান বলটা এখানে কাজ করে, তেমনি বায়ু মাধ্যমের ক্ষেত্রে এখানে কাজ করে বাল্ক মডুলাস। বা আমরা যদি একটা 3D সলিড, মানে আমরা একটা সলিড বস্তুকণা নেই, তো সেই সলিড বস্তুকণার ক্ষেত্রে এখানের মধ্যে একটা ইলাস্টিক মডুলাস বলে একটা ব্যাপার থাকে। শিয়ার মডুলাস, ইলাস্টিক মডুলাসের একটা সমষ্টি এখানে থাকে টি এর পরিবর্তে। তাহলে এইখানে ইন জেনারেল যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা হচ্ছে এরকম, মানে কোনো একটা স্থিতিস্থাপক মাধ্যমের মধ্য দিয়ে তরঙ্গের যে বেগ, ওই তরঙ্গের বেগটা মোটামুটি এরকম একটা সম্পর্ক মেনে চলে, যেখানে এখানে থাকে ইলাস্টিক ফ্যাক্টর আর নিচে থাকে ইনার্শিয়া ফ্যাক্টর বা ডেনসিটি যেমন আপনি বায়ুমাধ্যমের, যেমনটা বলছিলাম বায়ুমাধ্যমের মধ্যে দিয়ে এটাকে খুব সহজে এইভাবে একটা লেখা যায়, যেখানে বি হচ্ছে বাল্ক মডুলাস। বা আমরা আদর্শ গ্যাসের ক্ষেত্রে দেখবো, আদর্শ গ্যাসের ক্ষেত্রে শব্দ তরঙ্গের যে, আদর্শ গ্যাসের ক্ষেত্রে বাতাসের যে বেগ, সেই বাতাসের বেগ এরকম একটা সম্পর্ক মেনে চলে। এখানে একটা কনস্ট্যান্ট থাকতে পারে পি বাই রো, বা আমাদের এখানে একটা আলাদা কনস্ট্যান্ট গামা ইউজ করা হয়। তাহলে ওই যে কঠিন তরল বায়বীয় মাধ্যমের ক্ষেত্রে ঘনত্ব কমলে বেগ বৃদ্ধি পাওয়ার কথা। দুঃখিত, ঘনত্ব কমলে বেগ বৃদ্ধি পাওয়ার কথা, অর্থাৎ আমার বায়ু মাধ্যমে তাহলে বেগ হওয়ার কথা অনেক বেশি, পানি মাধ্যমে তার চেয়ে কম, কঠিন মাধ্যমে তার চেয়েও কম। কিন্তু আসলে পরিবর্তনটা কোন রাশিতে হচ্ছে? পরিবর্তনটা হচ্ছে ওই ইলাস্টিক ফ্যাক্টরের রাশিটাতে। আপনার ইলাস্টিক ফ্যাক্টরটা এতটাই বেশি কঠিন মাধ্যমের জন্য যে আমার ঘনত্বের পরিবর্তনটাকে সে ছাপায়া যায়। আমি অনুপাতের ওই আইডিয়াটা দিতে পারতেছি কিনা আপনাকে, আমি ডিটেলস ওই ফর্মুলাগুলো এখানের মধ্যে ক্রাঞ্চ করতেছি না, আমি জাস্ট একটা অনুপাতের একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করতেছি, যেখানের মধ্যে আমার উপরের রাশির পরিবর্তনটা এতটাই বেশি হয় যে ঘনত্বের পরিবর্তনটার কারণে বেগের যে পরিবর্তনটা হওয়ার কথা আপনি এক্সপেক্ট করতেছেন সেটা আসলে হচ্ছে না। কঠিন মাধ্যমে বেগ হচ্ছে বেশি, কারণ কঠিন মাধ্যমে ইলাস্টিক ফ্যাক্টরটা পানি মাধ্যমে ইলাস্টিক ফ্যাক্টর থেকে বেশি। পানি মাধ্যমে ইলাস্টিক ফ্যাক্টর বায়ু মাধ্যমে ইলাস্টিক ফ্যাক্টর থেকে অনেক গুণে বেশি। এই কারণে আমার শব্দ তরঙ্গের বেগের পরিবর্তনটা ওইরকম ভাবে হয়। তা আমরা টানা তারে শব্দ তরঙ্গের বেগ নিয়ে কথা বললাম, এবং আমরা কথা বললাম স্থিতিস্থাপক মাধ্যমে শব্দ তরঙ্গের বেগের প্রকৃতি নিয়ে, যেখানে নিচে থাকে ইনার্শিয়া ফ্যাক্টর বা ডেনসিটি এবং উপরে থাকে ইলাস্টিক ফ্যাক্টর বা বিবিধ প্রকৃতি ইলাস্টিক মডুলাস। আপনারা চাইলে একটু নেটে দেখতে পারেন যে কি কি ফ্যাক্টরগুলো এখানে থাকে। আমাদের পদার্থের গাঠনিক ধর্মে ওইটা নিয়ে সামান্য কিছু আলোচনা থাকার কথা।